রাজধানীতে এনসিপি ৬ নেতাকর্মীর উপর হামলা, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ স্থানীয় বিএনপির প্রতি। সরিয়ে নেওয়া হলো তারেক রহমানকে বহন করতে যাওয়া বিমানের ২ ক্যাবিন ক্রুকে। আওয়ামী লীগ নেতাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি থাকায় এমন সিদ্ধান্ত। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে দ্বন্দ্বের জের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনের গেটে ভারতীয়দের হট্টগোল। বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি, হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত ৫ জন গ্রেফতার, তদন্ত কার্যক্রম শুরু। এবং দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে হামলার চেষ্টায় ভারতের প্রেস নোট প্রত্যাখ্যান করেছে ঢাকা। ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদেই তাদের স্লোগান, দাবি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সোশ্যাল বার্তা সারাদিনের সংবাদ শিরোনামগুলো। এবার জানাবো বিস্তারিত। তফসিল ঘোষণার পরপরই দেশের রাজনীতির পরিস্থিতি একেবারেই উত্তপ্ত হয়ে গিয়েছে। এবার রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির ৬ নেতাকর্মীর ওপর হামলা ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় মিরপুর ২ পানির ট্যাঙ্কি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ৬ জনকে উদ্ধার করে শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় এনসিপির নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নেত্রী হোসনে আরা সাদিকের বাসায় যান। এ সময় পুলিশের উপস্থিতিতেই এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তাদের সঙ্গে সাবেক আওয়ামী লীগ কর্মীরাও জড়িত ছিল বলে অভিযোগ করেন আহতরা। এদিকে হামলার ঘটনার পর রাতেই আহতদের দেখতে শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা হারুন ও পিচ্ছি কামাল জড়িত বলে দাবি করে তাদের দ্রুত বিচার দাবি করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা 2 ক্যাবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ শওগাতুল আলম শওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে আগামী 25 ডিসেম্বর বৃহস্পতিবার। সূত্র জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুজনের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দুজন নিয়মিত শেখ সেলিমের ফ্লাইট পরিচালনা করতেন। এদিকে তারেক রহমানকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন। বিমান সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে দুজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। পরবর্তী সময় তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। এর আগে গত 2রা মে একই কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামের 2 ক্যাবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। দিন যত যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব তত বাড়ছে। এবার অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ করা হয়েছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে রোববার থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন। শনিবার হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তা ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম 21 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে। এর আগে গত বুধবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে দুপুর 2টা থেকে ঢাকার যমুনার ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখা হয়। এদিন দুপুর 3টার পর থেকে জুলাই ঐক্যের ব্যানারে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালনের ডাক দেয় বিক্ষুব্ধরা। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়া সহ নানা দাবিতে রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাই কমিশনের দিকে পদযাত্রা শুরু করেন তারা। তবে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে নিরাপত্তা সংখ্যা জানানোয় এবং হাই কমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি আমলে নিয়ে পদযাত্রাটি বাড্ডাতে আটকে দেয় পুলিশ। এর পরদিন বৃহস্পতিবার সকাল 9টা থেকে আইভ্যাক জেএফপির নিয়মিত ভিসা কার্যক্রম ফের চালু হয়। এবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে 20 থেকে 25 জনের একটি উগ্রবাদী দল হাইকমিশনের সামনে এসে বিক্ষোভ করে। এই সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়। এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত 8:30 থেকে 8:45টার দিকে 3টি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করেন। তারা বাংলা ও হিন্দি সব মিলিয়ে কথা বলছিলেন। এ সময় হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাই কমিশনারকে ধরো, এই ধরনের স্লোগান দেওয়া হয়। তিনি আরও বলেন, ওই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে এই সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা চালাননি, কোনো কিছু ছোঁড়াছড়িও করা হয়নি। হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, হতে পারে। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন, ওখানে যদি হিন্দু মারা হয় তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব। তবে এগুলো ছিল কেবল কথাবার্তা ও চিৎকার, কোনো শারীরিক হামলা হয়নি। ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের এক কর্মকর্তা তাকে জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং বাড়তি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। কেরালার পালাক্কাড় জেলায় ঘটনাটি ঘটে। গতকাল শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিযায়ী শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা যায়। নিহত রামনারায়ণ বাঘেল ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারোহি গ্রামের বাসিন্দা। কাজের খোঁজে তিনি গত 13ই ডিসেম্বর পালাক্কাড়ে যান। সেখানে দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি। তার স্বজন কিষান বাঘেল জানিয়েছেন, একই গ্রামের দুঃসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। কিষান বলেন, রামনারায়ণ খুব গরিব, তার স্ত্রী ও 2 ছেলে রয়েছে। ছেলেদের বয়স 8 থেকে 9 বছর মতো। স্থানীয় সূত্রের দাবি, এলাকায় চুরির একটি ঘটনার পর রামনারায়ণকে চোর সন্দেহ করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে পেটায়, এতে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিরাপত্তা জোরদার করে। কেরালা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনা ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত সহ সব আইনি প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হবে। সমসাময়িক পরিস্থিতি নিয়ে উত্তাল ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। এবার দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ঢাকা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ভারতের বক্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারের পরিবার হুমকি ও ঝুঁকি বোধ করছে। হত্যার হুমকি দেয়া হয়েছে, এর প্রমাণ নেই, কিন্তু আমরা শুনেছি হুমকি দেয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশ মিশনের অবস্থান কূটনৈতিক এলাকার ভেতরে খুবই নিরাপদ স্থান। সেখানে হিন্দু চরমপন্থী এলাকার মধ্যে আসতে পারবে কেন? আসতে দেয়া হয়েছে এমন ঘটনা প্রত্যাশিত নয়। তৌহিদ হোসেন বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। এর সঙ্গে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার মানে হয় না। যাকে হত্যা করা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ অবিলম্বে এ ব্যাপারে অ্যাকশন নিয়েছে। বেশ কয়েকজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যেভাবে এটিকে উপস্থাপন করা হয়েছে এটি গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি নিরাপত্তার স্বাভাবিক যে নিয়ম আছে সেখানে তা ঠিকমতো পালন হয়নি। তবে মিশনের নিরাপত্তার বিষয়টি তারা দেখার কথা জানিয়েছে, আমরা সেটি নোট করেছি। এর আগে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়েছিলেন। তারা ময়মনসিংহের দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে সেখানে উপস্থিত হন, স্লোগান দেন এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, কোনো মুহূর্তেই ওই যুবকদের পক্ষ থেকে হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করা হয়নি। তারা শুধু স্লোগান দিয়েছে এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলে তারা থাকা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিবৃতিতে আরও বলা হয়, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত তার ভূখণ্ডে থাকা বিদেশি মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে চলমান পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে বলেও জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।